বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। এবার বিমান ওকে ডাকলো। অনিমেষ ওর সামনে গিয়ে বসতেই বিমান বলল, অন্য ক্যান্ডিডেটদের সঙ্গে মিটিং হয়ে গেছে, তুমি বাকি ছিলে। এই ইলেকশনে আমাদের প্রতিপক্ষ দুজন, ছাত্র পরিষদের RSF, রাইট? শেষ দলটা নিয়ে কোনো চিন্তা নেই, কারণ ওদের শক্তি এত কম যে কিছু করে উঠতে পারবে না। ছাত্র পরিষদ প্রচুর টাকা ঢালছে, ওদের পোস্টারগুলো দেখেই তা বুঝতে পারবে। এটা তো সবাই জানে, ছাত্র পরিষদ হলো কংগ্রেসের সংগঠন। এখন দেশের যা অবস্থা তাতে কংগ্রেসি সরকার খুব সুখী নেই। মানুষ ক্রমশ ওদের উপর বিরক্ত হয়ে উঠছে। ছাত্র পরিষদের বিরুদ্ধে যখন আমরা প্রচার করব, তখন এই সেন্টিমেন্টটাকে কাজে লাগাবো। ওরা হয়তো আমাদের চীনের দালাল বলে এক হাত নেবে, কিন্তু মানুষ দূরের জিনিসের চেয়ে কাছের সমস্যায় বেশি প্রয়োজনীয় মনে করে। বুঝতে পারছো? অনিমেষ হঠাৎ বলল, চীনের দালাল মানে ছাত্র ফেডারেশনে চীনকে সমর্থন করে? বিমান হঠাৎ গম্ভীর মুখে বলল, সেটা আলাদা প্রশ্ন। ভারত চীন সীমান্ত যুদ্ধ সম্পর্কে পার্টি সে বক্তব্য রেখেছে, সেটা পড়ে দেখবে। কংগ্রেসিরা সেই বক্তব্যটার অপব্যাখ্যা করেছে। কেউ যদি তোমাকে প্রশ্ন করে তুমি চীনের দালাল কিনা, তাহলে জবাব দেবে, কারো ভালোকে সমর্থন করা মানে দালালি নয়। মাও সে তুং যেভাবে পৃথক শ্রমিককে সংগঠিত করে লং মার্চ করেছিল, সেটা বিশ্বে মানবতার জ্বলন্ত মশাল বলে চিহ্নিত থাকবে। আমরা যদি এই মশালের আগুনে নিজেদের শুদ্ধ করি, তাহলে কি করে দালালি হবে? এই হবে আমাদের বক্তব্য। অনিমেষ বলল, তাহলে ওটাকে সীমান্ত সংঘর্ষ বলবো? হ্যাঁ, কারণ ঘটনাটা কি আমরা জানি না? যে দেশ কমিউনিজমের আদর্শে বুর্জোয়ার বিরুদ্ধে লড়াই করে আজ মাথা তুলেছে, সে দেশের মহান নেতা মাও সে তুং, সে 10 আক্রমণকারী, এটা স্বপ্নেও ভাবা যায় না। আচ্ছা, এবার তোমার কাজ হবে ক্লাসের সব ছেলে মেয়েদের সঙ্গে পরিচিত হওয়া। এক আধটা কাজ যা চোখে পড়ার মতো যদি করতে পারো, তাহলে সবার নজরে পড়বে। অবশ্য ওই মিটিংয়ের পর আর প্রয়োজন নেই, কিন্তু ম্যান টু ম্যান ক্যাম্পেইনের মূল্য আছে, সেটা শুরু করে দেবে। কখনো কোনো অবস্থায় মাথা গরম করবে না, সব সময় হাসি মুখে থাকবে। আর যদি কোনো প্রবলেম সামলাতে না পারো, তাহলে অফিসে যোগাযোগ করবে। অলরাইট? বিমান বুঝিয়ে দিল। সেদিন থেকে ক্যাম্পেইন শুরু হয়ে গেল। সুদীপের বক্তৃতা দিল। খুব ভালো বলে সুদীপ, বলার ধরনে এমন একটা তেজস্বিতা আছে যে চুপ করে শুনতে হয়। ঘুরতে ঘুরতে অনিমেষে ক্লাসের সামনে আসতে ওরা দেখলো TNG ক্লাস নিতে আসছেন। সুদীপ দ্রুত ভদ্রলোকের সামনে এগিয়ে গেল। স্যার, আপনাকে 5 মিনিট সময় দিতে হবে। TNG চশমাটা এক হাতে ঠিক করে নিয়ে হেসে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? ছেলে মেয়েদের 2-3টে কথা বলবো ইলেকশনের ব্যাপারে। 5 মিনিটেই যেন হয়ে যায়। TNG আবার রুমে ফিরে গেলেন। সুদীপ অনিমেষকে নিয়ে ক্লাসে ঢুকলো। ওদের দলের ছোকরা দরজায় দাঁড়িয়ে। TNGর ক্লাস বলেই ঘরটা ভর্তি। ছেলেমেয়েরা সবাই উৎসুক হয়ে ওদের দেখল। সুদীপ ডায়েসে উঠে বলল, বন্ধুগণ, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন আসন্ন। আপনাদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা ছাত্র ফেডারেশন আপনাদের সহযোগিতা চাইছি। এই নির্বাচনে আমাদের তরফ থেকে এই ক্লাসের প্রার্থী শ্রী অনিমেষ মিত্র। আপনারা হয়তো অনেকেই জানেন যে অনিমেষ এই কংগ্রেসি সরকারের উগ্র দমন নীতির শিকার হয়েছে। এই সরকারের পোষা পুলিশ সম্পূর্ণ বিনা কারণে তার উপর আক্রমণ চালায় এবং তাকে এমনভাবে গুলিবিদ্ধ করে যে চিরকালের মতো তিনি শরীরে বুলেটের চিহ্ন নিয়ে বেঁচে থাকবেন। অনিমেষকে ভোট দেওয়া মানে এই নৃশংসতার প্রতিবাদ জানানো। আমাদের হাতে বেশি সময় নেই, তবুও আমি অনিমেষকে অনুরোধ করছি আপনাদের কিছু বলতে। অনিমেষ। মাথা নেড়ে অনিমেষকে ডায়েসে আসতে বলে সুদীপ গম্ভীর মুখে দরজার কাছে সঙ্গীদের পাশে গিয়ে দাঁড়ালো। সুদীপের বক্তৃতার সময় অনিমেষ ছেলে মেয়েদের প্রতিক্রিয়া দেখছিল। সবাই বেশ উৎসুক হয়ে লক্ষ্য করছে। অনিমেষ অস্বস্তি থাকলেও বেশ স্মার্ট হওয়ার চেষ্টা করলো। হঠাৎ সুদীপ এমনভাবে তাকে ডাকবে চিন্তা করেনি, কারণ অন্যান্য ক্লাসে ক্যান্ডিডেটদের কিছু বলতে দেওয়া হয়নি। সময় কম, সবাইকে উৎসুক হয়ে দেখছে। বুঝতে পেরে অনিমেষ পেটের ভেতর কেমন চিনচিন ব্যথা শুরু করলো। ও বুঝতে পারছিল এমন একটা ভুল পদক্ষেপ মানে চিরকালের মতো হাস্যকর হওয়া। পায়ের স্টেপ ঠিক রেখেও এমন ভান করে ডায়েসে উঠল যে খুব একটা সাধারণ ব্যাপার। যে কোনো মুহূর্তে শরীরে ঘাম হতে পারে বা কথা জড়িয়ে যেতে পারে, জেনেও কথা শুরু করলো। বন্ধুগণ, আমি অনিমেষ মিত্র, আপনাদের সতীর্থ। আগামী নির্বাচনে আপনাদেরই সমর্থন চাইছি। কবে, কখন, কী কারণে পুলিশ আমাকে গুলিবিদ্ধ করেছিল, কিংবা আমার একটি অমূল্য বছর কিভাবে হাসপাতালে শুয়ে নষ্ট হয়ে গিয়েছিল, সেসব বলে আপনাদের মন নরম করতে আমি চাই না।
আমি এখন সুস্থ, যদিও বুলেটের দাগ উল্কি হয়ে আছে, থাকবে। আমি মফস্বলের ছেলে, জলপাইগুড়িতে কংগ্রেসের সমর্থক ছিলাম। সেখানে দেখেছি ক্ষমতার কী কদর্য প্রয়োগ, দেখেছি স্বার্থের কী নোংরা ব্যবহার। একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন নির্দিষ্ট প্ল্যান লাগে, একটা দেশকেও গঠন করতেও তেমনি পরিকল্পনা প্রয়োজন। সেই পরিকল্পনা হলো একটি নির্দিষ্ট মতবাদ যা দরিদ্রের মুখে অন্ন দেবে এবং একটা শ্রেণীহীন সমাজ ব্যবস্থার কথা বলবে। ছাত্র ফেডারেশন লেফট মনে করে সেটা কমিউনিজমের পথে সম্ভব। এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি কেউ কেউ বলতে পারেন, আমরা ছাত্র ও রাজনীতির এই জটিল, তাই আমরা কেন যাব? বাড়িতে যদি আগুন লাগে তাহলে ছোটরাও বালতি হাতে ছুটে যায়, তাই না? আমরা প্রতিবাদ করতে পারি অরাজকতার বিরুদ্ধে। এসব ছোট প্রতিবাদ এক হয়ে যে শক্তি হবে তা কিন্তু আমাদেরই উপকারে আসবে। বন্ধুগণ, আমি আপনাদের সমর্থন চাইছি যাতে প্রতিবাদ করতে পারি। ধন্যবাদ। কথা বলতে বলতে খেয়াল ছিল না, এখন অনিমেষ আবিষ্কার করলো তার সেই নার্ভাসনেসটা একদম নেই। খুব সহজে সে বলে গেছে। কয়েক মুহূর্ত চুপচাপ, তারপরে তুমুল হাততালিতে ঘর ভরে গেল, যেন মেয়েরাই বেশি শব্দ করছে। অনিমেষ শান্ত মুখে দরজার কাছে আসতেই সুদীপ বলল, আর একটা চুরুট খাবে? দ্রুত ঘাড় নাড়ল অনিমেষ। না না, ব্যাস। ওটা এই বক্তৃতা দেওয়ার চেয়ে অনেক বেশি কষ্টকর। তাছাড়া আমি তো মফস্বলের ছেলে, বুদ্ধিজীবী হতে পারবো না। হাত জোর করল অনিমেষ। সুদীপের মুখে কিছুক্ষণ কথা ফুটল না। তারপর সঙ্গীদের বলল, শ্রীমান অনিমেষ মিত্রের দীক্ষা হয়ে গেছে, এখন উনি সাবালক। বিকেলে হোস্টেলে ফেরার সময় অনিমেষ পরমহংসকে সঙ্গে নিয়ে ফিরছিল। বলছিল, তুমি কালকে শোভনাদির ছেলেকে পড়াতে রাজি না হয়ে ভালো করেছ। এতক্ষণে মনে হলো। অনিমেষ অবাক হলো, কেন? এসব টিউশনিতে কি তোমাকে মানায়? তুমি হলে বর্ণচোরা আম, ওপরে লাজুক ভেতরে আগুন। শালা কি বক্তৃতা দিলে আজ! একবার ভাবলাম মুখস্থ করেছো নাকি, তারপর দেখলাম না, সব কটা মেয়ে বোল্ড আউট, মিডল স্ট্যাম্প ছিটকে গেছে। তাই তুমি ঘাড় গুজে ছাত্র পড়াচ্ছ, ভাবাই যায় না। হো হো করে হাসলো অনিমেষ। যে লোকটা বক্সিং লড়ে সে বউকে আদর করে না? কি আশ্চর্য! এসব বলে এড়িয়ে গেলে হবে না, তুমি আমার জন্য টিউশনি দেখো। শালা, হাতের মোয়া চাইলেই পাওয়া যায় না। তারপর ফ্যাচাং করে রেখেছ, ঘটি হলে হবে না, চেনাশোনা হলে হবে না। তা তোমার চিন্তা কি? ইউনিয়ন থেকে গ্যাম্বেলিং হবে না? গ্যাম্বেলিং? অনিমেষ হতভম্ব। ফালতু টাকা পাওয়া মানে গ্যাম্বেলিং? সেটা কংগ্রেসি ইউনিয়নে হতো। গুড। এখন থেকে ভালো স্পিন বোলিং রপ্ত করেছ, তোমার হবে। দেখো অনিমেষ, সব শালাই গাছে উঠে কিন্তু হাতিয়ে নেয়। যারা আদর্শ ফাদর্শ কপচায় তারাই রান আউট হয়ে যায়। এই কথাগুলো হোস্টেলে ফিরে অনিমেষের মনে হচ্ছিল। এই দেশের মানুষ নিজের স্বার্থ ছাড়া অন্য কিছুই চিন্তা করতে পারে না। সাধারণ মানুষের মানসিকতা এভাবেই তৈরি করে দেওয়া হয়েছে। ত্রিদেব নেই, ঘরে একা শুয়ে শুয়ে অনিমেষ আকাশ দেখছিল। অনেক দিন পর জলপাইগুড়ির চিঠি পাচ্ছে না। দাদু প্রতি সপ্তাহে চিঠি দিতেন, আজকাল তাও যেন অনিয়মিত হয়ে গিয়েছে। ছোটো মা তো দেয়ই না। টাকা পাঠানোর পর বাবা খবরাখবর জানতে চায়। আসলে সে নিজেও নিয়মিত লিখতে পারে না বলেই হয়তো বা ওরা সেটা করে, কিন্তু চিঠি লিখতে গেলে এত আলসেমি লাগে। বাবা যদি আজকের খবরটা জানতেন তাহলে নিশ্চয়ই ফার্স্ট ক্লাস পেয়ে অধ্যাপনা করুক, তারই ইচ্ছা। ইউনিয়ন করছে জানলে টাকা বন্ধ করেও দিতে পারে, বরং দাদু ততটা বিপক্ষে যাবে না। অনিমেষ যখন কিছু করছে সেটা মন্দ নয়, জেনেই করছে এটা তার বিশ্বাস। দরজায় শব্দ হতে অনিমেষ বলল, খোলা আছে। দারোয়ান মুখ বাড়ালো, আপনাকে বড়সাব বোলাচ্ছে। বড়সাব মানে সুপারিনটেনডেন্ট। সচরাচর টাকা বাকি না পড়লে তিনি খোঁজ নেন না। অনিমেষ দরজা বন্ধ করে বাস্কেটবল লন পেরিয়ে এদিকে চলে এলো। সুপার ওর টেবিলে বসেছিল। অনিমেষ যেতে তিনি সামনে চেয়ারটা দেখিয়ে দিলেন। অনিমেষ বলল, ডেকেছিলেন? হ্যাঁ, আজ কলেজ কর্তৃপক্ষ একটা মিটিং ডেকেছিল। অনেক আলোচনার পর স্থির হয়েছে যে পোস্ট গ্রাজুয়েট আর আন্ডার গ্রাজুয়েট একসঙ্গে হোস্টেলে রাখা চলবে না। কলেজ স্টুডেন্টদের জন্য আলাদা হোস্টেল হবে এগুলো। ব্যাপারটা সামনের মাসের 1 তারিখ থেকেই কার্যকরী হবে। অনিমেষ বলল, আপনি কি আমাকে হোস্টেল ছেড়ে দিতে বলছেন? সুপার বলল, ব্যাপারটা সেই রকম। কলকাতার কলেজে ভর্তি হওয়ার পর থেকেই এই হোস্টেলে বছরগুলো কেটেছে। এখন কোথায় যাবে সে? অনিমেষ জিজ্ঞেস করলো, কারণটা কি শুধু এটাই, না গত রাতে ঘটনাটা এর পেছনে রয়েছে? আমি ঠিক বলতে পারছি না। আপনি বলবেন না, অপ্রিয় কথা বলতে আমি চাই না। আপনাদের এই অন্যায় আদেশের বিরুদ্ধে আমি লড়তে পারি, এবং সেটা করতে আপনি যদি বাধ্য করেন। অনিমেষ উঠে দাঁড়াতে সুপার বলল, আমার কথা শোনো অনিমেষ,
এ নিয়ে প্লিজ হইচই করো না। যদি স্ট্রাইক করো তাহলে কিছু ছেলের ক্ষতি হবে যারা স্কটিশ কলেজে পড়ে। তোমার তো থাকা নিয়ে কথা। আমি সেন্ট জন হোস্টেলের সুপারিনটেন্ডেন্টের সাথে কথা বলেছি। ওখানে অনেক এমএর স্টুডেন্ট আছে। উনি তোমাকে একটা সিট দিতে রাজি হয়েছেন। আফটার অল তোমার বাবা আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে তোমাকে দেখতে। তুমি আমার কথা রাখো। অনিমেষ মাথা নাড়ল, তারপর ধীর পায়ে বেরিয়ে এলো বাইরে। সামনের লনে দুটো ছেলে বল নিয়ে পিটাপিটি করছে। খুব শান্ত পরিবেশ এখন। ওপরে বোধহয় থম্বটো মাউতর গান বাজাচ্ছে। গত রাতের ঘটনার জন্য এত তাড়াতাড়ি আঘাত আসবে কল্পনাও করতে পারিনি। সামান্য এই ব্যাপারে যদি তাকে হোস্টেল ছেড়ে চলে যেতে হয়, বড় ব্যাপারে না জানি কি হবে। একবার বিমানদার সঙ্গে আলোচনা করতে হবে। অনিমেষ দেখলো ত্রিদেব ঢুকছে। ওর কাছে গিয়ে বলল, ঘটনা ঘটেছে কি? আমাকে সুপার হোস্টেল ছেড়ে দিতে বলেছে। জানতাম। জানতে মানে? অবাক পৃথিবী অবাক করলে তুমি। জন্মেই দেখি ক্ষুদ্র স্বদেশভূমি। দুহাত নেড়ে আবৃত্তি করলো ত্রিদেব। তারপর গম্ভীর হয়ে বলল, ওরা তোমার ক্ষতি করতে গিয়ে ভালো করে ফেললো। কথাটার মানে পরে বুঝবে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল প্রায় একতরফা হয়ে গেল। ছাত্র পরিষদ যে কটা সিট পেয়েছে তা এত সামান্য যে ওদের ক্যাম্পে এখন লোকজন নেই বললেই চলে। হঠাৎই যেন উত্তেজনা হ্রাস পেয়ে গেছে। সেসব ছেলে ছাত্র পরিষদের হয়ে কাজকর্ম করছিল, তারা এখন এমন নির্লিপ্ত ভঙ্গিতে চলাফেরা করছে যেন ওর ব্যাপারে ওদের কোনো সম্পর্ক নেই। দল হেরে গেলেই যে এমন করে পিছিয়ে যেতে হয় সেটা অনিমেষ জানতো না, এখন জানলো। বামপন্থী ছাত্র ফেডারেশন এখন তুঙ্গে। ডানেরা তো আমলই পায় না। অনিমেষ ওর ক্লাসে 80% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। বিমান বলেছিল, এটা তো জানা কথাই, বিধান রায়ের সিটের মতো তোমার যেতে নিশ্চিত ছিল। বিধান রায় নাকি কখনোই হারেনি। চৌরঙ্গি এলাকায় তার একবার হারো অবস্থা হয়েছিল, কিন্তু শেষ তক জিতে গেছে। মানুষের ব্যক্তিগত ভালো লাগা পার্টির উপরে গিয়ে তাকে বলে দিতে হয়। হয়তো ওর মিষ্টি লাজুক চেহারা, সেই বুলেটের চিহ্ন ছেলে মেয়ের মানসিকতায় ওর সম্পর্কে দুর্বলতা এনে দিয়েছে। আশ্চর্য, আজ যেটা চরম আঘাত মনে হচ্ছে কাল সেটা তুরুপে তাস হয়ে যেতে পারে। শিক্ষাটা জানা ছিল না, এখন জানলো। ইউনিয়নের কার্যক্রমে অনিমেষ এখন সক্রিয়, কিন্তু কতগুলো ব্যাপারে ওর মনে কিছু অস্পষ্টতা আছে। নির্বাচিত সদস্যদের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন হয় না। অনিমেষ লক্ষ্য করেছিল এ ব্যাপারে কার কোনো ক্ষোভ নেই। কেন্দ্রীয় নেতৃত্বে কতগুলো নির্দিষ্ট নীতি ঠিক করে রেখেছে। এই ইস্যুগুলো সামনে এলে সেই নীতির আলোয় পথ ঠিক করে নেওয়া হয়। এরকম বিশ্বাসে সকলে তা মেনে চলে। অফিস বেয়ারার নির্বাচনের সময় যে কটা নাম কানাঘুষে শোনা যাচ্ছিল, অনিমেষ তার মধ্যে ছিল। তার মধ্যে যে সম্ভাবনা আছে তা দল স্বীকার করেছে। ফিফথ ইয়ারের ছাত্র হওয়ায় সে আরও 2 বছর বিশ্ববিদ্যালয়ে থাকবে। তাই এখন যদি সে দায়িত্ব সম্পর্কে অভিজ্ঞতা পায়, তাহলে সামনের বছরে যখন সিনিয়ররা থাকবে না তখন তাদের জায়গা নিতে পারবে। সুদীপের প্রস্তাব ছিল সহসম্পাদকের 2টো আসনের একটা অনিমেষকে দেওয়া, কিন্তু সে ব্যাপারে কতগুলো অসুবিধার মধ্যে যেটা অন্যতম সেটা হলো কলেজ জীবনে অনিমেষ ছাত্র ফেডারেশনকে কোনো সাহায্য করেনি। সে সময় বিভিন্ন কলেজের ছাত্র ফেডারেশনের হয়ে যারা সত্যি খেটেছে এবং এই নির্বাচনে নির্বাচিত হয়েছে তাদের দাবি অবশ্য অগ্রাধিকার পাবে। এ ব্যাপারটা নিয়ে যখন চিন্তাভাবনা হচ্ছে ঠিক সেই সময় অনিমেষ একটা গোলমাল করে বসলো। ভিয়েতনামে আমেরিকার নৃশংস অত্যাচারের প্রতিবাদে ছাত্র সংসদ থেকে একটা কার্যক্রম নেওয়ার কথা উঠলে বিমান বলেছিল, সারা বাংলা ছাত্র ধর্মঘটের যে কর্মসূচি নেওয়া হয়েছে তার প্রথম পদক্ষেপ হিসাবে একদিন ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্লাস বয়কট করতে বলা হবে, ধরো আগামী মঙ্গলবার। ব্যাপারটা তখন ঠিক হয়ে যাচ্ছে, তখন অনিমেষ বলে ফেলল, আচ্ছা এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলে হয় না? সুদীপ চমকে ওর দিকে তাকিয়েছিল, আর বিমান খুব ঠান্ডা গলায় বলল, কেন, তোমার কি পার্টির নির্দেশ মানতে আপত্তি আছে? মাথা নেড়েছিল অনিমেষ। না না, আমি সে কথা বলছি না। আলোচনা করলে সবার বুঝতে অসুবিধা হবে না তাই। ভিয়েতনামে যে লড়াই চলছে সেটা তুমি স্বীকার করো তো? নিশ্চয়ই। তাহলেই হলো। তারপর প্রসঙ্গটা অন্যদিকে চলে গেল। পরবর্তীকালে অফিস বেয়ারাদের নামে ঘোষণা করার সময় অনিমেষকে সরিয়ে রাখা হলো। অনিমেষের একটু সুবিধা ছিল যে সে একটু আশা করেনি, তাই তার কোনো ক্ষোভ হলো না। তবে সুদীপ ওকে একদিন আড়ালে ডেকে বলেছিল, অনাবশ্যক কৌতূহল না দেখালে তুমি অনেক উঁচুতে উঠতে পারবে অনিমেষ। পার্টির বিশ্বাস অর্জনের জন্য কাজ করে যাও। পরমহংস একা নয়, বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রদের সঙ্গে কথা বলার সময় অনিমেষের একটা খটকা লাগছিল। এরা কেউ তেমন কোনো বিষয়ে আগ্রহী না। বাংলা এমএ পড়তে এসেছে একটা ডিগ্রি পাওয়ার জন্য। যারা একটু আশাবাদী তারা পরবর্তীকালে ডক্টরেট করে কোনো কলেজে লেকচারারে কাজ পাবে বলে ভাবছে। বাকিরা হয় স্কুলে, না হয় কী করবে কে জানে। কিন্তু মজার কথা হলো তা নিয়ে কারো দুশ্চিন্তা নেই।
নিজের ভবিষ্যৎ নিয়ে যাদের এরকম নির্লিপ্ততা, তারা তো ভিয়েতনাম নিয়ে আন্দোলনের কথা অনিমেষের কথাই ভাবছে, সেটা ছাত্রদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত সত্যি কথা, অস্বীকার করার মানে হয় না। কথাগুলো বিমানের সঙ্গে আলোচনা করতে এখন সে ভয় পায়। বিমানের আলোচনা শুনলে মনে হয় যেন তামাম ছাত্ররা ওদের সঙ্গে একমত হয়ে ভিয়েতনামের ঘটনার প্রতিবাদ জানাবে, এবং এ ব্যাপারে কোনো ছাত্রের দ্বিধা নেই। অনিমেষের মাঝে মাঝে সন্দেহ হয়, বিমানরা কি সাধারণ ছেলেদের সঙ্গে মেশে না, যাদের মনের খবর কি জানে না, নাকি নিজেদের ধ্যান ধারণা যাতে সবাই বাধ্য হয়ে মেনে নেয় সেই ব্যবস্থাই চায়। অনিমেষ বোঝে যে কতগুলো বিশেষ আদর্শ সামনে রেখে না এগুলো কোনো কাজ করা যাবে না। হয়তো সেটা ফর্মুলার চেহারা নিয়ে নেয়, কিন্তু ছোটোখাটো অসঙ্গতি বৃহত্তর স্বার্থের জন্য মেনে নেওয়া হয়। মাও সেতুং, চে গুয়েভারা, লেনিন কিংবা হোচিমিন যা করেছে সেগুলো কি সব ক্ষেত্রে ত্রুটিহীন? কমিউনিজম তাই প্রচ্ছন্নে একটা আদর্শের স্বৈরতান্ত্রিক মনোভাবকে মেনে নেয় না, মানলে কাজ হয় না। গড়াতে গড়াতে বল একসময় হয়তো গর্তে গিয়ে পড়বে। প্রতি পায়ে আলোচনার নামে দ্বিধা প্রকাশ মানেই তার গতি হ্রাস। প্রতিবাদ দিবসে বিশ্ববিদ্যালয়ের লনে একটা বিরাট জমায়েত ডাকা হলো। বিমান সেখানে জ্বালাময়ী বক্তৃতা এবং ঘোষণা করলো যে 2টো নাগাদ ছাত্রদের একটা মিছিল বেরোবে। তার আগে অফিস বিয়ারাদের এবং মেম্বারদের একটা গোপন বৈঠক হয়। সেটা হয়ে গেছে। তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পুলিশ যদি বাধা দেয় তাহলে গ্রেপ্তার এড়িয়ে প্রতিবাদ করা হবে। অর্থাৎ একটা গোলমাল সৃষ্টি করে একটা প্রতিবাদক লাইমলাইটে আনতে হবে, যাতে দেশের মানুষ জানতে পারে। গ্রেপ্তার এড়ানোর হবে, এই জন্য চুপচাপ এগিয়ে গিয়ে পুলিশ ভ্যানে উঠলে কোনো কাজ হবে না। বিশেষ করে সমস্ত কলেজ স্ট্রিট এলাকায় যখন 144 ধারা জারি করা হয়েছে। অনিমেষ কিন্তু একটা প্রস্তুতির গন্ধ পাচ্ছিল। ব্যাপারটা সবাইকে জানানো হয়নি, কিন্তু সহজ ভঙ্গিতে যে পুলিশের মুখোমুখি বিমানরা হবে না, এটাও ঠিক। হঠাৎ ওর মনে অভিমান এলো। সেই ইলেকশনের পর থেকে সে নিয়মিত দুবেলা ইউনিয়নের কাজকর্ম করে যাচ্ছে। কয়েকদিন পার্টি অফিসে গেছে সুদীপের সঙ্গে, কিন্তু তবু সে বিমানের আস্থা অর্জন করতে পারেনি। একদিন বিমান বলেছিল, কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ তো 4 আনা দিয়েও কেনা যায় না। দীর্ঘদিন তাকে অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হয়, যা তার বিশ্বস্ততা প্রমাণ করবে। অভিমান হলেই এই কথাটা মনে পড়ে। কে জানে, হয়তো তারও এখন সেই অবস্থা চলছে। ক্লাস বয়কটের ডাকটা কিন্তু খুব কার্যকর হলো না। বেশিরভাগ ছেলেমেয়েরা কেমন গা এলানো ভাব দেখাচ্ছে, যেন সবাই দর্শক হয়ে থাকতে চায়, কেউ মঞ্চে উঠতে চাচ্ছে না। অনিমেষটা করিডোরে ঘুরে ঘুরে ছেলে মেয়েদের চেয়ে বলতে লাগলো, বন্ধুগণ, একটা দিন আমাদের ক্লাস বয়কট করছি সাম্রাজ্যবাদীদের জঘন্য কার্যকলাপের প্রতিবাদে। প্রতিবাদ না করলে আমরা কিসের মানুষ? আপনারা সবাই নিচে লনে নেমে আসুন। লন থেকে আমরা মিছিল করে মার্কিন দূতাবাসে যাব এবং সেখানে আমাদের প্রতিবাদ জানাবো। জোর করে কাউকে বের করে আনার নির্দেশ ছিল না, তাই দেখা গেল বিভিন্ন কলেজ থেকে আসা ছাত্র ইউনিয়নের সদস্য ছাড়া বিশ্ববিদ্যালয়ের মাত্র 1/3 জমায়েতে এসেছে। অবশ্য তাতেই লন ভরে গেছে। অনিমেষ যখন ছেলে মেয়েদের কাছে আবেদন জানাচ্ছিল, তখন ওদের মুখগুলোকে কেমন মুখোশ বলে মনে হচ্ছিল। কোনো রকম প্রতিক্রিয়া মনে হচ্ছিল না সেখানে। নিজের ক্লাসের সামনে দিয়ে যখন সে নেমে আসছে, তখন ঘটনাটা ঘটল। সিঁড়ির মুখটায় কয়েকটা মেয়ে দাঁড়িয়েছিল। অনিমেষ ওদের দিকে একটুও লক্ষ্য করলো না এবং ওদের নিস্পৃহের কথা ভাবতে ভাবতে হাঁটছিল। এমন সময় একটি মেয়েলি গলা তার কানে এলো, শুনুন। অনিমেষ দেখলো মেয়েদের মধ্যে একজন তার সামনে এগিয়ে আসছে। বুকের ভিতর ড্রিমি শুরু হয়ে গেল। সেই যে চোখ এতদিন ক্লাসের ছেলেদের মাথার ফাঁকে সরল রেখায় তাকে ছুঁয়ে থাকতো, এখন সে সামনাসামনি। অনিমেষ আবিষ্কার করলো ওর গলা শুকিয়ে কাঠ এবং নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। আপনার সঙ্গে আমাদের কথা আছে। মেয়েটির গলার স্বর স্পষ্ট। বলুন, আপনারা কি চান? মানে, আমরা এখানে পড়াশোনা করতে এসেছি। এতদিন ধরে যে পরিশ্রম করেছি সেটাকে জলে ভাসাবার রাইট আপনাদের কে দিল? এসব কথা কেন বলছেন আমি বুঝতে পারছি না। অনিমেষ আন্দাজে ব্যাপারটা বুঝেও না বোঝার ভান করলো। ও কি বলতে চাইছে সেটা শোনা দরকার। আপনারা আজ ক্লাস বয়কট করতে বলেছেন, কাল ধর্মঘট করতে হবে। এই করেই বছরটা যাক। আপনারা যদি পরীক্ষায় পাশ না করেন তাহলে দল আপনাদের চিরদিন খাওয়াবে, কিন্তু আমাদের কেন বলি হচ্ছে? আজ তো আমরা কেউ জোর করছি না। যারা মনে করবে প্রতিবাদ করা উচিত তারাই আসবে, এটাই আমাদের আবেদন। অনিমেষ শান্ত গলায় বলল। আশ্চর্য, আপনারা এই সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করছেন না? মেয়েটি যখন কথা বলছিল তখন অন্যান্যরা যে তাকে সমর্থন করছে যে স্পষ্ট। আপনি এমএ পড়েছেন, আপনার বোধবুদ্ধি সাধারণ মানুষের চেয়েও পড়ে।
আপনি কি মনে করেন না ভিয়েতনামে আমেরিকার যে বর্বর অত্যাচার করছে, বিবেকবান মানুষ হিসেবে আমাদের তার প্রতিবাদ করা উচিত? অনিমেষ সরাসরি মেয়েটির দিকে তাকালো। পৃথিবীর সব জায়গায় যে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার দায়িত্ব আপনাদেরকে দিল, আর আজ নিজের নাক কেটে কি আপনি ভিয়েতনামে অত্যাচার বন্ধ করতে পারবেন? আপনি এখানে চেঁচালে আমেরিকা তা শুনে সুরসুর করে নতি স্বীকার করবে? বাহ, আপনি বিশ্ব জনতার কথা মূল্যহীন মনে করেন? সুন্দর। আপনাদের কথাগুলো সিলেক্টেড শব্দ, সেগুলোর বাইরে আপনারা যা কিছু বলতে চান বা না পারেন। আজ ভারতবর্ষের লক্ষ মানুষ নানানভাবে অত্যাচারিত। তাদের কথা না বলে, তাদের উপকার না করে আপনারা ভিয়েতনাম নিয়ে মেতেছেন। ওখানে যারা লড়াই করছে তারা কিন্তু আপনাদের মুখে চেয়ে নেই, থাকলেও আজকে লড়াই করতে পারতো না। আচ্ছা নমস্কার। আচমকা কথা শেষ করেই মেয়েটি সঙ্গীদের নিয়ে ক্লাসরুমের দিকে চলে গেল। ঠিক এরকম আক্রমণের জন্য অনিমেষ অপ্রস্তুত ছিল। কথাগুলো শুনতে শুনতে সে মেয়েটিকে কীভাবে বোঝাবে তা ভেবে নিচ্ছিল, কিন্তু এভাবে চলে যাওয়াটা সম্ভব হলো না। এই মেয়েটা এতভাবে অনিমেষে সব গোলমাল লাগছিল। তাহলে যে মুখগুলোকে তার মুখোশ বলে মনে হচ্ছিল সেগুলো সত্যি নয়। সেই বিখ্যাত কথা, আইডেন্টিফিকেশন না হলে কোনো রেসপন্স পাওয়া যায় না, সেটা সেক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ ভারতবাসীর কাছে সিংহলি যেখানে সুদূর, সেখানে ভিয়েতনাম কম্বোডিয়া তো ধরাছোঁয়ার বাইরে। তাদের জন্য আন্দোলন করে জনমত গঠন করা সত্যের খাতিরে অবশ্যই যুক্তিযুক্ত, কিন্তু তাতে জনসাধারণকে সক্রিয়ভাবে পাওয়ার চিন্তা বাতুলতা। যদি এরকম কোনো ইস্যু তৈরি হতো যে প্রতি বছর এমএ পাশ করে ছেলেরা বেকার থাকবে, জেনেও সরকার সেই সিস্টেমটা চালু রেখেছে, সেটা ভেঙে ফেলা দরকার। প্রতিটি ছেলের পূর্ণ শিক্ষার শেষে যোগ্য সংস্থানের ব্যবস্থা সরকারকে করতেই হবে। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হতে হবে। যদি দাবি ওঠে তাহলে সবাই সাড়া দেবে। অনিমেষের মনে হলো দেবে। জমায়েতে দাঁড়িয়ে অনিমেষ এসব কথা ভাবছিল। কোনো মানুষকে প্রথম দেখায় বিচার করা যে নেহাতি ছেলে মানুষই, তা আজ প্রমাণ হলো। কোনো দিন কথা হয়নি, শুধু চোখে দেখে সে মেয়েটি সম্পর্কে যে কল্পনা তৈরি করেছিল তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। মেয়েটি এত সিরিয়াস, এত স্পষ্ট কথা বলতে পারে, এবং কি নির্লিপ্ত হয়ে নিজেকে আড়ালে রেখে দিয়েছে, তা ওই চোখ দেখে আন্দাজ করা যায়। অনিমেষ অনুভব করলো আজ কথা বলার সময় মেয়েটি তার দিকে তাকিয়ে বুকের মধ্যে যে কাঁপুনি এসেছিল তার একটু অবশিষ্ট নেই। এ ধরনের রোমান্টিক ধারণার বদলে মেয়েটি সম্পর্কে অন্যরকম কৌতূহল হয়েছে। মিটিংয়ের শেষে স্লোগান উঠল, ভিয়েতনাম যুগ যুগ জিও, আমেরিকার কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও। সমস্ত বিশ্ববিদ্যালয় যেন গম গম করছে। কথা ছিল বিমানের ভাষণের শেষে ওরা এক জায়গায় চলে আসবে। অনিমেষ গিয়ে দেখলো বিমান নির্দেশ দিচ্ছে কি করতে হবে। মিছিল একটা দিক থেকে কলেজের স্ট্রিটে নামবে না, হেয়ার স্কুলের গেট দিয়ে একটা মিছিল এগিয়ে অন্যটা কলেজ স্কোয়ার দিকে যাবে। পুলিশ রয়েছে হ্যারিসন রোড ও মেডিকেল রোডের সামনে। এদিকটা যখন তারা বাধা পাবে তখন অন্য মিছিলটা ইডেন হোস্টেলের পাশ দিয়ে কুলুটায় চলে যাবে। অনিমেষের উপর নির্দেশ হলো কলেজ স্ট্রিটের দিকে মিছিলের সঙ্গে যেতে। এত চটপট সবাই ব্যাপারটা বুঝে নিল যে চমকে যেতে হয়, যেন কোনো শিক্ষিত সৈন্যবাহিনীর যতটা মিছিল দুটো একসাথে এগোতে লাগলো। সুদীপ কলেজ স্ট্রিটের মিছিলে আকারে ছোট করে দিল, কারণ ওদের কাজ শুধু পুলিশকে ব্যস্ত রাখা। সুদীপ, অনিমেষ এবং আরও কয়েকজন ওই ছোট মিছিলটাকে লিড করে স্লোগান দিচ্ছিল, ইনকিলাব জিন্দাবাদ, ছাত্র ঐক্য জিন্দাবাদ, মার্কিন সরকার নিপাত যাক, তোমার নাম আমার নাম, ভিয়েতনাম ভিয়েতনাম। ঢেউয়ের মতো স্লোগানগুলো চারপাশে ছড়িয়ে যাচ্ছে। অদ্ভুত উত্তেজনা এখন। অনিমেষ মুখ তুলে দেখলো উপরের বারান্দাগুলো ছেলেমেয়েরা ভিড় করে ঝুঁকে দেখছে। সুদীপ সেটা লক্ষ্য করে বলল, একদিন ওরা আসবে অনিমেষ, রাতারাতি সবাই সৈনিক হবে এটা আশা করো না, ব্যবধান তো থাকবেই। মিছিলটা ট্রাম লাইন অবধি গিয়ে একটু থমকে দাঁড়ালো। অবশ্য স্লোগান চলছে সামনে। উত্তেজনায় সবাই অস্থির। অনিমেষ ডানে বায়ে তাকিয়ে কোনো পুলিশ দেখতে পেল না। সুদীপ মিছিলটাকে নিয়ে প্রেসিডেন্সি কলেজ পর্যন্ত যেতেই কফি হাউজের গলি দিয়ে ভ্যানগুলো এগিয়ে এলো। সামনে একটা জিপ, তাতে কয়েকজন অফিসার বসে আছে। পুলিশ দেখে আরও জোরদার হলো স্লোগান। অনিমেষ লাইনের বাইরে দাঁড়িয়ে হাত তুলে স্লোগান দিচ্ছিল, সাম্রাজ্যবাদীদের দালালদের কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও। সরবে তার সমর্থনে বাজছিল গলায় গলায়, মার্কিন দালাল কংগ্রেস সরকার নিপাত যাক, নিপাত যাক। পুলিশ দিয়ে আন্দোলন ভাঙানো যায় না, যাবে না। ভিয়েতনাম লাল সেলাম, লাল সেলাম, তোমার আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম। চারপাশে ঝটপট দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। পাতে সেকেন্ড হ্যান্ড বইওয়ালারা ছোটাছুটি করছে, নিরাপদে রাখছে তাদের বইপত্র। বৃষ্টি আসার আগেই আচমকা দমকা হাওয়া চারিদিকে আলোড়িত হয়ে সে একই অবস্থা।
সুদীপ বলল, মেইন মিছিলটা নিশ্চয়ই এতক্ষণে সেন্ট্রাল অ্যাভিনিউতে চলে আসছে। আমরা আবার কলেজ স্কোয়ারের সামনে ফিরে যাই, চলো। মিছিলের মুখ ফেরাতেই চোখে পড়ল কলুটোলা মির্জাপুর স্ট্রিটের মুখটা অজস্র পুলিশ লাঠি হাতে দাঁড়িয়ে আছে। এখন অবস্থা হলো এই যে ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে হবে, কারণ দুদিকে দুমুখ বন্ধ করে দেওয়া হয়েছে। বাস ট্রাম চলছে না, একটা ট্রাম হিন্দু স্কুলের সামনে আটকে রয়েছে, কয়েকজন নাছোড়বান্দা যাত্রী ছাড়া সেখান প্রায় ফাঁকা। বিশ্ববিদ্যালয়ের সামনে এসে যেন সবাই আরও মুখর হয়ে উঠল। অনিমেষ স্লোগান দিল, ছাত্র ঐক্য জিন্দাবাদ। গলায় গলায় সমর্থন ছড়ালো, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক সেই সময় জিপটা কাছাকাছি এগিয়ে এলো। জিপের সামনে একজন অফিসার পোর্টেবল মাইক নিয়ে দাঁড়িয়ে ঘোষণা করলো, এই এলাকায় 144 ধারা জারি আছে, আপনাদের নির্দেশ দেওয়া হচ্ছে রাস্তা ছেড়ে চলে যান। 144 ধারা বলবৎ থাকলে মিছিল করা আইনত অপরাধ। পুলিশ তোমার হুকুম আমরা মানি না, মানব না। জুলুমবাজ পুলিশকে চিনে নিন, এই মাটিতে কবর দিন। ভিয়েতনাম লাল সেলাম, লাল সেলাম। উত্তেজনা এখন এমন জায়গায় যেখান থেকে ফিরে আসা অসম্ভব। সুদীপ চিৎকার করে বলল, কমরেডস, কংগ্রেস সরকারের দালাল ওই পুলিশরা আমাদের উপর জুলুমবাজি করতে চাইছে, কিন্তু আমরা প্রথম এমন কিছু করব না যাতে ওরা সুযোগ পায়। মনে রাখবেন, রক্তে রাঙা ভিয়েতনাম বাংলাদেশেরই আরেক নাম। ঠিক সেই সময় দুমদুম করে আওয়াজ উঠল। পায়ের তলায় রাস্তা কাঁপিয়ে দুটো বোমা ফাটলো কলুটোলার দিকে। অনিমেষ দেখলো একটা পুলিশ মাটিতে পড়ে ছটপট করছে। 2-3টে ছিটকে ওপাশে পড়ে গেল। মুহূর্তে ওদিকটা ফাঁকা হয়ে গেল। পুলিশগুলো পরিমরি করে মির্জাপুরে রাখা ভ্যানগুলোর দিকে উঠে দৌড়ে গেল। ব্যাপারটার জন্য একদম প্রস্তুত ছিল না অনিমেষ। হঠাৎ কাণ্ডটা হওয়ায় মিছিলের সবাই হকচকিয়ে গেছে। সুদীপ সঙ্গে সঙ্গে সবাইকে সজাগ করে গলা তুলে বলল, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সি কলেজের পুলিশ বাহিনীর সামনে দুমদাম বোমা এসে পড়ল। ধোঁয়ায় চারিদিকে এখন ঢাকা। ওদিকের পুলিশ পিছু হটেছে। সমস্ত এলাকা এখন জনশূন্য। প্রদীপ চিৎকার করে বলল, কমরেডস, আপনারা গেটের সামনে চলে আসুন। ওরা যদি আক্রমণ করে তাহলে ভিতরে ঢুকে যাবেন। অনুমতি ছাড়া কোনো শিক্ষাকেন্দ্রে পুলিশ ঢুকতে পারে না। সঙ্গে সঙ্গে হুড়মুড় করে সবাই গেটের কাছে চলে এলো। অনিমেষ তখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। সে দুপাশে চোখ বুলিয়ে বোমার উৎসটা খুঁজল। প্রথম যে বোমা দুটো পড়েছে সেগুলোর দিকে তাকিয়ে তার খেয়াল ছিল না, কিন্তু শেষের দুটো যে প্রেসিডেন্সি কলেজ থেকে পড়েছে সে বিষয়ে সন্দেহ নেই। এ ধরনের পরিকল্পনার কথা তাদের জানা ছিল না। সে মুখ খুলে দেখল বিশ্ববিদ্যালয়ের ব্যালকনিগুলোয় মেয়েদের ভিড় এবং তাদের নজর সব উপরের দিকে, ওর দিকে। সুদীপ চিৎকার করে অনিমেষকে ডাকতে টিয়ার গ্যাস চার্জ করলো পুলিশ। ঠিক অনিমেষের সামনে একটা শেল এসে পড়ে ধোঁয়া ছাড়তে লাগলো। অনিমেষ দেখলো শেলটা এখনও অবিকৃত এবং ধোঁয়া একটা দিক থেকেই বেরোচ্ছে। চোখ জ্বলছে, কিন্তু অনিমেষ পকেট থেকে রুমাল বার করে শেলটাকে তুলে কয়েক পা এগিয়ে পুলিশের দিকে ছুড়ে দিল। সঙ্গে সঙ্গে ওপর থেকে একরাশ পায়রার পাখার ঝটপটানির মতো সোচ্চার হাততালি বাজলো। তারপরে শুরু হয়ে গেল অনর্গল টিয়ার গ্যাস সেল বৃষ্টি। অনিমেষ সুদীপের কাছে সরে এলো। সে বলল, ওরকম হিরো হবার জন্য মাঝ রাস্তায় দাঁড়াবার দরকার ছিল না, ওরা যে কোনো মুহূর্তেই ফায়ারিং শুরু করতে পারে। সে কথায় কান্না দিয়ে অনিমেষ জিজ্ঞেস করলো, বোমা ফাটালো কি? এরকম তো হবার কথা জানতাম না। সুদীপ খিচিয়ে উঠল, আমি কি জানতাম? পুলিশ নিজের লোক দিয়ে বোমা ফাটিয়ে প্যানিক সৃষ্টি করছে। অ্যাকশন নেওয়ার জন্য একটা অজুহাত নেওয়া দরকার, এটাও বোঝো না? দু চোখ এখন জলে ভরা, ভীষণ চোখ জ্বলছে। একটু রগলালে জ্বলনিটা বাড়ছে। কতগুলো ছেলে ভেতর থেকে কয়েকটা জল ভরা বালতি নিয়ে এলো। দেখা দেখি রুমাল জলে ভিজিয়ে চোখে চাপা দিচ্ছিল। অনিমেষ দেখছিল একটি ছেলে, যাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে মনে হচ্ছে না, মাঝে মাঝে ছুটে রাস্তায় নেমে গিয়ে অদ্ভুত দক্ষতার সঙ্গে শেল কুড়িয়ে নিয়ে এসে বালতিতে ডুবিয়ে দিচ্ছে। এই সময় ওপরের বারান্দাগুলো মেয়েদের চিৎকার উঠল। পুলিশ এবার বারান্দা তাক করলে শেল ছুড়ল। সুদীপ বলল, শালাদের কাণ্ডটা দেখেছ? মেয়েরা ওদের কি ক্ষতি করেনি, তবুও ওরা শেল ছুটছে। একটা ব্যবস্থা নেওয়া দরকার। অনিমেষ জিজ্ঞেস করলো, কি করা যায়? আমরা অ্যাটাক করব। সুদীপের মুখ এখন শক্ত। কথাটা বলতেই সে ছুটে গেল ওপাশে। অনিমেষ বুঝতে পারছিল না অ্যাটাক করব বলতে সুদীপ কী বোঝাতে চাচ্ছে। রাইফেলধারী পুলিশের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা কি ছাত্রদের আছে? ঠিক এই মুহূর্তে ওর মাথায় আরেকটা বদুকি দিল। এখন যে ব্যাপারটা হচ্ছে সেটা কি হওয়া উচিত? যে ইস্যু নিয়ে ওদের বিক্ষোভ জন্মানোর কথা, সেই ইস্যুটা তো ধামাচাপা পড়ে যাচ্ছে। আর সেটা এমন একটা ব্যাপার যেটা নিয়ে এত বড় কাণ্ড হওয়া ঠিক নয়। এজন্য মশা মারতে কামান দাগার মতো ব্যাপার। হঠাৎ ওর খেয়াল হলো, বিমান নিশ্চয়ই এতক্ষণে আসল মিছিল নিয়ে অনেক দূর চলে গিয়েছে। অর্থাৎ বিমানের যাওয়াটা নিরাপদ করার জন্যই এখানে ওদের পুলিশকে ব্যস্ত রাখতে হবে। একটা চিৎকার, সেই সঙ্গে
হ্যাঁ হ্যাঁ শব্দ কতগুলো ছেলেকে ছুটে দেখে যেতে অনিমেষ থতমত হয়ে গেল। এরকম শব্দ কী কারণে মানুষের গলা থেকে বের হয় কে জানে, কিন্তু ছেলেগুলোকে কেমন অপকৃতত্ব দেখাচ্ছিল। সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সি কলেজের সামনে অবিরাম বোমা বৃষ্টি শুরু হয়ে গেল। অনিমেষ ব্যাপারটা বুঝে ওঠার আগেই দেখল ওপাশে থেমে থাকা ট্রামটা দাও দাও করে জ্বলছে। আচমবিতে তার মনে সেই ছবিটা ভেসে এলো। প্রথম যে রাত সে কলকাতায় পা দিয়েছিল, এমনি করে একটা ট্রামকে জ্বলতে দেখেছিল। শব্দ করে ট্রামের শরীরটা ফাটছে। যে ছেলেগুলো ছুটে গিয়ে তার চোখের নিমিষে গা ঢাকা দিয়ে দিল, সেই মুহূর্তেই যে শব্দ হলো সেটা রাইফেলস থেকে বের হয়ে হচ্ছে। অনিমেষকে বলে দিতে হবে না কাউকে। প্রাচী সিনেমার পাশের গলিতে এরকম একটা শব্দ তার শরীরকে ছিদ্র করে রেখে গেছে চিরকালের জন্য। সেদিন যে বোকার মতো গলির মাঝখান দিয়ে ব্যাগ টেনে ছুটছিল, তড়িৎ গতিতে সেই গেটের আড়ালে দাঁড়িয়ে পড়ল। ফায়ারিং হচ্ছে এই খবরটা বিশ্ববিদ্যালয়ের চত্বরে সোচ্চার হয়ে ছড়িয়ে যাওয়ার পরই বারান্দার ভিড়টা হা হয়ে গেল আচমকা। অনিমেষ আড়াল থেকে দেখল পুলিশ বাহিনী রাইফেল উঁচিয়ে এগিয়ে আসছে। জায়গাটায় থাকা বিপজ্জনক বুঝতে পেরে সে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়তে দেখতে পেল আড়ালে আবডালে ছেলেরা শেল্টার নিয়ে নিয়েছে। দূরে দমকলের আওয়াজ ভেসে আসছে। গাড়িটা ক্রমশ এগিয়ে আসছে। চোখে চেপে ধরে ভেজা রুমালটা এখন প্রায় শুকনো, জ্বলুনিটা বাড়ছে। এখন কি করা যায়? কোনো বিশেষ নির্দেশ দেয়নি বিমান। সুদীপকেও সে দেখতে পাচ্ছে না। পরপর কয়েকটা বোমা ফাটল আচমবিতে। সঙ্গে সঙ্গে পুলিশের ফায়ারিং শোনা গেল। অনিমেষ দৌড়ে দোতলায় উঠে এলো। এরপর বারান্দা ফাঁকা, একদম রাস্তার ধার বলে দর্শক এখানে নেই। সে উঁকি মেরে দেখলো দমকলের লোকেরা কাজে নেমে পড়েছে। অঝরে জল ঝরছে ট্রামটার উপর। আর তখনই ইট বৃষ্টি শুরু হয়ে গেল। রাশি রাশি ইটের টুকরে এমনভাবে দমকলের লোকদের উপর গিয়ে পড়া শুরু করলো যে ওদের কাজ করা শেষ পর্যন্ত অসম্ভব হয়ে দাঁড়ালো। মেঘের আড়াল থেকে যুদ্ধ করার মতো বিশ্ববিদ্যালয়ের আড়াল থেকে ইট পড়ছে। পুলিশের পক্ষে ওই মুহূর্তে কী করা সম্ভব? যা হোক, যা চাওয়া হয়েছিল তা সফল হয়েছে। আজকের এই ঘটনার কথা নিশ্চয়ই আগামীকালের কাগজে থাকবে। ব্যাপারটার প্রচার যত বাড়বে তত ভিয়েতনাম সম্পর্কে ছাত্ররা যে উদ্বিগ্নতা প্রকাশ পাবে। বিমান কি শেষ পর্যন্ত মার্কিন দূতাবাসের মিছিল নিয়ে পৌঁছাতে পেরেছিল? খবরটা এখন জানা যাবে না যদি কেউ না ফিরে আসে। হঠাৎ নিচে চোখে পড়তে অনিমেষ দেখতে পেল 3টে পুলিশ কি ফেয়ার স্কুলের দিকে বিশ্ববিদ্যালয়ের লনে ঢুকে পড়েছে। কি ব্যাপার? সুদীপ বলেছিল পুলিশ নাকি অনুমতি ছাড়া এখানে থাকতে পারে না। তবে কি সুদীপ পেয়ে গেছে? এতক্ষণে খেয়াল হলো যে গোলমাল হচ্ছে। ছেলেমেয়েরা টিয়ার গ্যাসে নাচতে নামুক, কিন্তু ভাইস চ্যান্সেলর তো দূরের কথা কোনো অফিসারকেও এগিয়ে আসতে দেখা যায়নি। ওরা নিশ্চয়ই জানে যে কিছুতেই ছাত্রদের বোঝানো সম্ভব নয়, অতএব হাল ছেড়ে বসে আছে। পুলিশের খুব একজন বড় অফিসারকে ভাইস চ্যান্সেলরের ঘরের দিকে যেতে দেখতে পেল সে। কয়েক মিনিট যেতে না যেতে অফিসারটি নেমে এসে কিছু বললেন ও সহকর্মীদের, আর তারপরেই বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশে ছেয়ে গেল। অনিমেষ সুদীপকে দেখতে পাচ্ছে না। ছাত্রদের তরফ থেকে কি করা উচিত এখন? হুকুম পাওয়া মাত্র পুলিশ ছুটে গেল সেই অংশটায় যেখান থেকে লুকিয়ে বৃষ্টি হচ্ছিল। কেউকে সতর্ক করার চেষ্টা করার আগেই একটা কনস্টেবল দুটো ছেলেকে টানতে টানতে ভ্যানটার কাছে নিয়ে গেল। ছেলে দুটোকে চেনে না অনিমেষ, এবং চেহারা দেখেছে বলে মনে করতে পারছে না ওরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা। কী করে এখানে এলো কে জানে। ছাত্র আক্রমণ ছত্রভঙ্গ হতে বেশি সময় লাগলো না। চারিদিকে ধোয়া, ভাঙা ইট, কাজ ছড়িয়ে পুলিশের বিশ্ববিদ্যালয়ে দখল করে নিয়েছে। এই যদি পরিণত হয় তাহলে এত সব করা কী জন্যে? এবং এই পরিণতির কথা তো নিশ্চয়ই জানা ছিল না। কয়েকটা ছাত্র একটা রাষ্ট্রের বিরুদ্ধে এরকম লড়াই করতে পারে না। আর লড়াইটা কী নিয়ে হচ্ছে? কয়েক হাজার মাইল দূরে একটি বিদেশি রাষ্ট্র অন্য একটি দেশের উপর অত্যাচার করছে বলে প্রতিবাদ জানাতে। অনিমেষ মাথা নাড়ল আপন মনে। না, এভাবে চলতে পারে না। হয়তো এরকম টুকরো টুকরো কিছু বিশৃঙ্খলতার সৃষ্টি হতে প্যানিক সৃষ্টি করা যায়, কিন্তু সেটা কি ফলপ্রসূ? বিশাল চত্বরটায় পুলিশ গিজগিজ করছে। অনিমেষ ফাঁকা দোতলায় বারান্দায় গিয়ে হেঁটে নিজের ক্লাসের সামনে এগিয়ে এসে দেখল 20-25টা মেয়ে চোখে রুমাল দিয়ে বসে আছে। যুদ্ধ হয় একটার পর একটা এবং শত্রু ধ্বংস করা যায় একের পর এক। কলকারখানা তৈরি করা হয় একটার পর একটা। চাষিরা চাষ করে একের পর এক প্লট। আমরা যে খাবার শেষ করতে পারবো তাই নেই, কিন্তু আমরা মুঠো মুঠো করে খাই। সমস্ত খাবার একসঙ্গে খাওয়া অসম্ভব। একেই পিসিমল সলিউশন বলে। মাও সে তুং তার বিখ্যাত একটিকে ব্যবহার করেছিল সুদীপ। একসঙ্গে কোনো কাজ করা সম্ভব নয়। পিসিমল সলিউশন হচ্ছে একমাত্র উপায়। এই যে পুলিশ ছাত্র সংঘর্ষ হলো, সেটা হয়তো একটা ছোট্ট বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু এই ঘটনা থেকে আরেকটি ঘটনা জন্ম নেবে।
আজ যদি সারা দেশের মানুষ এইরকম ঘটনা অবিরত ঘটতে থাকে, তাহলে কোনো সরকারের পক্ষে তা মোকাবেলা করা সম্ভব নয়। ভারতবর্ষ ভিয়েতনাম হয়ে যাবে সেই সময়। সন্ধে হয়ে এসেছে। সাহসী ছেলেরা বেরিয়ে গেছে বিশ্ববিদ্যালয় থেকে। পুলিশের ভ্যান এখন বিশ্ববিদ্যালয়ের গেটে এবং কলেজ স্ট্রিটে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। চারধারে একটা থিতিয়ে আসা ভাব, কিন্তু কোনো দোকানপাট খোলেনি। সামান্য যে কজন পথচারী হাঁটছে, তারা যে সশস্ত্রতা বোঝা যায়। পোড়া ট্রামটাকে এখনও সরিয়ে নেওয়া হয়নি। অবশ্য সেটার কিছু অবশিষ্ট পড়ে আছে বলে মনে হয় না। এখন কোনো রকম গোলমালের আশঙ্কা নেই। সমস্ত কলকাতা জেনে গেছে কলেজ স্ট্রিটে এই সংঘর্ষের কথা। খবর এসেছে বিমানের মিছিল এয়ারলাইন্সের কাছেই পুলিশ আটকে দেয়। খুবই শান্তিপূর্ণ ছিল শোভাযাত্রা, তাই ওখানে কিছু ঘটেনি। বিমান অবশ্য বিশ্ববিদ্যালয়ে তখনও ফিরে আসতে পারেনি, কিন্তু একটি ছাত্র খবরটা পৌঁছে দিয়েছে। সুদীপ 4-5 জনের একটা দলকে নিয়ে কথা বলছিল। অনিমেষ বলল, আপনি যা বলছেন তাই শুনিয়ে সম্ভব নয়। তাছাড়া চুরুট ধরি এক হাতে ওকে থামতে বলে সুদীপ খানিকক্ষণ ওর মুখের দিকে চুপচাপ তাকিয়ে থাকলো। তারপর বলল, সেটা আমরা জানি, কিন্তু এভাবে মানুষকে সচেতন করতে হবে। যে কোনো লক্ষ্যে পৌঁছতে গেলে সরাসরি যাওয়া অসম্ভব নয়, ছলনার আশ্রয় নিতে হবে। আজকেই ঘটনা না ঘটলে বিমান মার্কিন দূতাবাসে পৌঁছাতে পারত না। কিন্তু মার্কিন দূতাবাসে পৌঁছে কী লাভ হলো? ওরা শুনবে আমাদের কথা? এটাও তো এক ধরনের চাটুকারিতা। একটি ছেলে ফেঁসে উঠল। অনিমেষ চমকে ছেলেটাকে দেখলো। ফর্সা সুন্দর চেহারা, কিন্তু এর আগে কখনো কথা বলতে দেখেনি ওকে। সুদীপ বলল, তোমাদের মনে রাখতে হবে আমরা গণতন্ত্রে বিশ্বাসী। চীনের দালাল বলে গুলজারিলাল নন্দা যখন আমাদের চিহ্নিত করেছিল, তখন আমাদের পার্টির সেক্রেটারি যে স্টেটমেন্ট দিয়েছিল সেটা পড়ে দেখো। অনিমেষ বলল, কি সেটা? তিনি বলেছিলেন, আমরা কোনো রকমের সশস্ত্র যুদ্ধের কথা চিন্তা করছি না, আমরা আইনসম্মত দল খোলাখুলি কাজ করতে চাই। আমি আরেকবার স্পষ্টভাবে বলতে চাই, তেলেঙ্গানা মার্কা সশস্ত্র সংঘর্ষের জন্য আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কোনো পরিকল্পনা আমাদের নেই। ছেলেটি বলল, আমাদের সঙ্গে সিপিআই এর তাহলে তফাৎ কী? সুদীপ বলল, ওরা সুবিধাবাদী, রাশিয়ার তাবেদার। অনিমেষ জিজ্ঞেস করলো, পার্টির যদি এই সিদ্ধান্ত হয় তাহলে আজ আমরা সংঘর্ষে গেলাম কেন? বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল সুদীপের মুখে। কে বলেছে আমরা সংঘর্ষে গেছি? পুলিশ সম্পূর্ণ বিনা প্ররোচনায় আমাদের উপর কাঁদুনি গ্যাস ছুঁড়েছে, গুলি চালিয়েছে। ছাত্র আন্দোলনকে হেয় করার জন্য নিজেরাই গুন্ডা দিয়ে ট্রাম জ্বালিয়েছে। তুমি কি যারা ট্রাম জ্বালিয়েছে তাদের দেখেছ? ওদের কি ছাত্র মনে হয়েছে? তবে 2-1টা ইট যা এখান থেকে ছোড়া হয়েছে তা প্রচলিত হওয়ার আগেই ছোড়া হয়েছে। ব্যাপারটা যে সংস্থাটা সাজানো তা বুঝতে কোনো অসুবিধা হয়নি। একটি ছেলে দৌড়ে এসে বলল, সুদীপ, রিপোর্টার এসেছে, কথা বলতে চায়। কি করবে? কি করবে মানে? বিমান তো নেই, আমরা আছি। ওদের ক্যান্টিনে বসাও, রাখালদাকে চা দিতে বলো, আমি আসছি। ছেলেটি সুদীপের নির্দেশ নিয়ে চলে গেল। সে বলল, বোধহয় কিছু মেয়ে এখানে আটকে গেছে। এখানে তাদের বুঝিয়ে বলো ভয়ের কিছু নেই, ওরা বাড়ি যেতে পারে, আমি রিপোর্টারদের সামলাচ্ছি। সুদীপ খুব গম্ভীর ভঙ্গিতে ইউনিয়ন অফিসের দিকে হাঁটতে লাগলো। অনিমেষ শুনলো ফর্সা ছেলেটি নিজের মনে কিছু বিড়বিড় করলো। বোঝা যাচ্ছিল যে সে আজকের ব্যাপারটায় মোটেও সন্তুষ্ট নয়। অনিমেষ নিজেও স্বস্তি পাচ্ছিল না। সঙ্গীদের কাছ থেকে বিদায় নিয়ে অনিমেষ নিজের ক্লাসরুমের দিকে হাঁটছিল। এর আগে যখন সে মেয়েদের দেখেছিল তখন কোনো কথা বলেনি, চুপচাপ দরজা থেকে সুদীপের খোঁজে নেমে এসেছিল। এখন সিঁড়ির মাঝামাঝি মুখোমুখি হয়ে গেল ওদের, ওরা নেমে আসছে। আমাদের যুদ্ধ শেষ হয়েছে? অনিমেষ সেই চোখ দুটো নজর করলো, এখন টকটকে জবা ফুলের মতো লাল। অনিমেষের নিজের অবস্থাটাও তাই অনেকটা সামলে নিয়েছে সে। আরেকটি মেয়ে প্রায় ভেঙে পড়া গলায় বলল, ট্রাম বাস চলছে না। না, আমি কি করে বাড়ি যাব বলুন তো? কোথায় থাকেন আপনি? রোগা এবং আতঙ্কিত মেয়েটি দেখলো অনিমেষ। ঢাকুরিয়া। ট্রেনে যাবেন? না না, ট্রেনে গেলে অনেক হাঁটতে হয়। তাহলে সেন্ট্রাল এভিনিউতে চলে যান, ওদিকে সব বাস পাবেন। সে কি? এই যে একজন বলল সব ট্রাম বন্ধ। সে শুধু কলেজ স্ট্রিটে। আপনারা ইডেন হোস্টেলের পাশ দিয়ে চলে যান, উত্তর বা দক্ষিণ দুদিকের গাড়ি পেয়ে যাবেন। অনিমেষের কথায় উজ্জ্বল হলো মুখগুলো। কুয়ো থেকে যেন টেনে তোলা হলো ওদের। নিচে নেমে এসে রোগা মেয়েটি জিজ্ঞাসা করলো, পুলিশ গুলি করবে না তো? অনিমেষ হাসলো। কি আশ্চর্য, খামোকা পুলিশ গুলি করতে যাবে কেন? আরেকটা মেয়ে বলল, কেন করেনি গুলি? কিছু বিশ্বাস নেই। না, এখন সব থেমে গেছে। অনিমেষ আশ্বস্ত করার চেষ্টা করলো। সে লক্ষ্য করছিল সবাই কিছু না কিছু বলছে, কিন্তু সে প্রথম প্রশ্ন করার পর থেকে একজন একেবারে চুপ, যেন তার উত্তরটা না পাওয়া অবধি কথা বলবে না। অনিমেষ প্রশ্নের শেষটায় গায়ে না মেখে চেষ্টা করছিল অন্য মেয়েদের সঙ্গে কথা বলার। ফলে অন্যান্য ক্লাসের ছেলেমেয়েরা ইডেন হোস্টেলের পথ বেরিয়ে যেতে শুরু করেছে। তাই নিঃশব্দে ওরা হাঁটা শুরু করতে অনিমেষ অবাক হয়ে দেখে। বুকনুক চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।